আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইকবাল হোসেন সিদ্দিকী। প্রথমে সংবাদ শিরোনাম। পূর্বাচল প্লট দুর্নীতির 2 মামলায় শেখ হাসিনার 10 বছর কারাদণ্ড, টিউলিপ সিদ্দিক 4 বছর এবং আজমিনা সিদ্দিক ও রাদওয়ান সিদ্দিক ববির 7 বছর করে কারাদণ্ড। জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 5ই ফেব্রুয়ারি। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট এনসিপির নাহিদ ইসলামের। কক্সবাজারের মহেশখালীকে স্মার্ট ইকোনমিক জোন গড়ে তোলার ঘোষণা জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের। ক্ষমতায় গেলে খুলনা শিল্প নগরীকে উন্নত নগরীতে পরিণত করবে বিএনপি, বললেন তারেক রহমান। মতবিরোধ থাকলেও সাংবাদিকতার স্বার্থে সাংবাদিকদের এক থাকার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার। পূর্ব ইউক্রেনে রুশ ড্রোন হামলায় 12 খনি শ্রমিক নিহত, আহত 15। এবং পাল্লে টেনেতে দ্বিতীয় টি-20 ম্যাচে শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত ইংল্যান্ডের। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির 2 মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছর করে 10 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম শেখ হাসিনাকে 5 বছর করে 2 মামলায় 10 বছর কারাদণ্ড সহ 2 লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে। একই সাথে 12 মাস সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীকে 2 মামলায় 2 বছর করে 4 বছর, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে 1 মামলায় 7 বছর এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীকে 7 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। সাথে 6 মাস কারাদণ্ড সহ ও 1 লক্ষ টাকা জরিমানা দেওয়া হয়। 2 মামলার একমাত্র আত্মসমর্পণকারী করা আসামি রাজুকের কর্মকর্তা খুরশেদ আলমকে 1 লক্ষ টাকা জরিমানা সহ 2 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া মামলার বাকি 18 জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তার একটি মামলার প্রধান আসামি হচ্ছে আজমিনা সিদ্দিক, আরেকটি মামলার প্রধান আসামি হচ্ছে রাদওয়ান মুজিব সিদ্দিক। এই 2টি মামলাই টিউলিপ সিদ্দিক 2 নম্বর প্রধান আসামি হিসাবে আছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3য় প্রধান আসামি হিসাবে আছেন। এই 2টি মামলায় আজমিনা সিদ্দিককে 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। এই মামলার অন্যান্য আসামিদের ক্ষেত্রে টিউলিপ রেজনা সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাস, এবং অন্যান্য আসামিদের জন্য শেখ হাসিনা সহ 5 বছরের সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে 5 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। এবং অন্য মামলা যেটায় প্রধান আসামি রাদওয়ান মুজিব সিদ্দিক ছিলেন, সেই মামলার রাদওয়ান মুজিব সিদ্দিককে 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। টিউলিপ সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং 6 মাসের অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। এবং শেখ হাসিনা সহ অন্যান্য সকল আসামিদেরকে 5 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। একমাত্র আসামি খুরশেদ আলমকে 2 মামলাই 1 বছরের করে কারাদণ্ড প্রদান করেছিল।
এই মামলায় আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে তারা মিথ্যা হলফনামা দিয়েছেন, তাদের নিজ নিজ নামে ঢাকায় এবং ঢাকার আশেপাশে রাজুকের এলাকাধীন জায়গাতে তাদের অভিজাত এলাকায় তাদের নামে ফ্ল্যাট এবং জমি থাকা সত্ত্বেও তারা মিথ্যা হলফনামা প্রদান করে এই প্লটগুলি হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিকীর সহযোগিতায় এবং সরকারের অন্যান্য কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের সহায়তায়। পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৫ই ফেব্রুয়ারি ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ আজ ৬ষ্ঠ দিনের জবানবন্দি গ্রহণ শেষে এই আদেশ দেওয়া হয়। আজ মামলার তৃতীয় সাক্ষী গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আমান আজমির অবশিষ্ট জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল। এর আগে গতকাল তার প্রথম দিনের জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল ১। ৫ই ফেব্রুয়ারি সাবেক ব্রিগেডিয়ার আজমিকে জেরা করবেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। এদিকে র্যাবের টিএফআই-এর সেলে গুম নির্যাতনের মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ করেন একই ট্রাইব্যুনাল। পরে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করা হয় ট্রাইব্যুনাল ১-এ। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যার মামলায় অভিযোগ গঠনের উপর আদেশের তারিখ ১৭ই ফেব্রুয়ারি ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২ আজ এই আদেশ দেন। এর আগে শুনানিতে মামলাটির রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মামলা থেকে আসামিদের অব্যাহতি চাইলে তা খারিজ করে দেন ট্রাইব্যুনাল। মামলাটিতে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, প্রদীপ কুমার চক্রবর্তী সহ ১১ জন। সকালে এ সকল মামলায় গ্রেপ্তার থাকা ১৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে ঢাকা ১১ আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন নাহিদ ইসলামের আইনজীবী। রিট আবেদনে বিএনপি প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে রুলেরও আবেদন করেন রিটকারী। নাহিদ ইসলামের আইনজীবী বলেন, দেশের সংবিধান ও নির্বাচন কমিশনের আরপিও অনুযায়ী দ্বৈত নাগরিক হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তিনি তথ্য গোপন করেছেন। তাদের কাছে বিএনপি প্রার্থী কাইয়ুমের দ্বৈত নাগরিকত্বের প্রমাণ রয়েছে। মঙ্গলবার হাইকোর্টে শুনানির জন্য উপস্থাপন করার কথা রয়েছে। জনাব এম এ কাইয়ুম তিনি তার হলফনামায় তিনি ভানুয়াতু নামে একটি দেশের নাগরিক সেই তথ্যটি তিনি গোপন করেছেন, যেটা পরে ডিসক্লোজ হয়েছে এবং সেই তথ্যগুলো আপনারা দেখেছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এবং অন্যান্য মিডিয়ায় আলোচিত হয়েছে। তার পাসপোর্ট দেখা গেছে। তো জনাব নাহিদ ইসলাম আজকে সেই বিষয়টি নিয়ে, এবং আপনারা জানেন যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যারা দ্বৈত নাগরিক, যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, আনুগত্য গ্রহণ করেছেন, তারা সংসদ সদস্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার অনুপযুক্ত। এই বিষয়টি এবং তিনি যে তার হলফনামায় তথ্যটি গোপন করেছেন, এই দুইটি বিষয়কে সামনে রেখে জনাব নাহিদ ইসলাম আজকে একটি রিট মামলা দায়ের করেছেন, যেটি অতি শীঘ্রই উপযুক্ত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে। আজানের পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদে। দুয়ারে কড়া নাড়ছে ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ১০ দিন। দীর্ঘ প্রতীক্ষার গণতান্ত্রিক ভোট নিয়ে দেশজুড়ে উৎসব আমেজ বিরাজ করছে প্রার্থী, সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে। দিনরাত নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। বিস্তারিত সীমা শারমিনের প্রতিবেদনে। দীর্ঘ প্রতীক্ষার পালা শেষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় জমজমাট এখন পুরো দেশ। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনীত প্রার্থীরা কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে। গণসমাবেশ, পথসভা, লিফলেট বিতরণ, উঠান বৈঠক সহ বিভিন্নভাবে চালিয়ে যাচ্ছেন নিজেদের প্রচারণা। এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রাম ও কক্সবাজারের 5টি স্থানে আয়োজিত সমাবেশে যোগ দিচ্ছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে মহেশখালীতে আয়োজিত জনসভায় অংশ নেন তিনি।
দুপুরে বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন তিনি। একটা স্বাধীন দেশ যেভাবে বিশ্বে মাথা তুলে দাঁড়িয়ে আছে অন্যান্য জায়গায়, আমরাও তাদের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। এই জমির 1 ইঞ্চিও কার কাছে আরো বন্ধক রাখা হবে না, কারো চোখ রাঙ্গানিকে পরোয়া করা হবে না। আমি যে জিনিস আপনাদের কাছে চাইতে এসেছি, এই যে জিগুলা বললেন, ওইটাই বাস্তবায়নের জন্য গণভোট। গণভোটে কি বলবেন আপনারা? আরো জোরে হা মানে আজাদি। ইনশাআল্লাহ 12 তারিখের প্রথম ভোট হা। আপনারা কয়জন দিলে হয়ে যাবে? নিজের পরিবারের সমস্ত সদস্য, আপনজন, প্রিয়জন, প্রতিবেশী, কর্মস্থলের সাথী, সমাজের মানুষ সবাইকে নিয়ে হায়ের পক্ষে জোয়ার তুলতে হবে ইনশাআল্লাহ। তবে প্রথমবারের মতো ভোটাররা 2টি করে ভোট দেবেন এবারে। সাধারণ নির্বাচনের পাশাপাশি ঐতিহাসিক গণভোটে জনগণের সিদ্ধান্ত হ্যাঁ কিংবা না ভোট নিয়ে জনমনে বিরাজ করছে এক ভিন্নধর্মী কৌতূহল। প্রতিদ্বন্দ্বিতার মাঠে প্রার্থীরা যত প্রতিশ্রুতির কথাই বলুক না কেন, ভোটাররা তার বাস্তবায়ন দেখতে চান। তারা সেই প্রার্থীকেই নির্বাচিত করতে চান যিনি এলাকার উন্নয়ন বাস্তবায়নে রূপ দেবেন এবং দেশ হবে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত। সীমা শারমিন, বিটিভি নিউজ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে নানা সমস্যায় জর্জরিত খুলনা শিল্পনগরীকে উন্নত শিল্পনগরীতে পরিণত করে নারীদেরও কর্মসংস্থান নিশ্চিত করা হবে। তিনি বলেন, সকলকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে। ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষকদের দেওয়া হবে কৃষি কার্ড। তারেক রহমান আজ খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য কথা বলেন। মনির হোসেনের রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় যখন ব্যস্ত প্রার্থী ও নেতাকর্মীরা, তখনই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা খুলনায় আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই যেন নেতাকর্মীদের জন্য যুক্ত করে বাড়তি আনন্দ। দীর্ঘ 22 বছর পর খুলনার মাটিতে পা রাখেন তারেক রহমান। বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে অংশ নিতে 2004 সালে তারেক রহমান সর্বশেষ খুলনা সফর করেন। নিজ জেলায় দলীয় প্রধানের আগমন, তাই তাকে কাছ থেকে এক নজর দেখার বড় সুযোগ কেউ হাতছাড়া করেনি। বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনা সহ আশপাশের এলাকার নেতাকর্মীরা জড়ো হন খালিশপুরের প্রভাতী স্কুল মাঠের সমাবেশস্থলে। ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক ধানের শীষের প্রতীক হাতে ব্যান্ডের তালে তালে মিছিলে সমাবেশস্থলে আসেন নেতাকর্মীরা। নানা স্লোগানে মুখরিত হয় পুরো সমাবেশস্থল। ছোট থেকে বৃদ্ধ, ধর্ম, বর্ণ নির্বিশেষে নারী পুরুষ সকলেই সমবেত হন সমাবেশস্থলে। জনসমুদ্রে রূপ নেয় প্রভাতী স্কুল ময়দান। মাঠ পেরিয়ে বাড়ির ছাদে অবস্থান নেয় বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মী ও ভোটাররা। তারেক রহমান জনসমাবেশে বলেন, দেশের বড় একটি জনগোষ্ঠী নারী সমাজকে পিছিয়ে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। তাই ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে। এই বাংলাদেশে খেটে খাওয়া মানুষের পরিবারের অধিকাংশ নারী কোনো না কোনোভাবে সংসারের উপার্জনের জন্য কাজ করে থাকে। এই বাংলাদেশের লক্ষ 50 লক্ষের উপরে নারী আজ যেই গার্মেন্ট শিল্প নিয়ে সকলে গৌরব করে, সেই গার্মেন্ট শিল্পে নারী শ্রমিকরা কাজ করেন। তারা এর মাধ্যমে তাদের সংসার জীবন নির্বাহ করে থাকে। এবং সেই জন্য প্রিয় ভাই বোনেরা, আমরা যেহেতু বিশ্বাস করি এই বিপুল অর্ধেক জনগোষ্ঠীকে পিছনে রেখে কোনোভাবেই দেশের উন্নয়ন করা সম্ভব নয়। নানা সংকটের জর্জরিত খুলনার শিল্পনগরীকে জীবিত শিল্পনগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য সহ এই এলাকার উন্নয়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। এই এলাকায় ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করব, কৃষক কার্ড দেওয়া শুরু করব। যেদিন আমরা এই শিল্পনগরীকে মৃত শিল্পনগরী থেকে জীবিত শিল্পনগরী কাজ শুরু করব, ইনশাল্লাহ সেদিন আবারও এই মাঠে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই যে আমার দুই পাশে যেই মানুষগুলোকে ধানের শীষ হাতে দিয়েছে, এদেরকে আপনারা কম বেশি চিনেন। এই মানুষগুলোকে 12 তারিখ পর্যন্ত দেখে রাখার দায়িত্ব আপনাদের। ইনশাল্লাহ 13 তারিখে ধানের শীষের সরকার গঠিত হলে 13 তারিখ থেকে এই মানুষগুলো আপনার এলাকার উন্নয়ন, আপনার সমস্যা, সুবিধা অসুবিধা সবকিছু দায় দায়িত্ব তাদের।
পরে তিনি খুলনা বিভাগীয় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। তারেক রহমানের খুলনা সফর কেবল নির্বাচনের কর্মসূচি নয়, এই সফর নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার পাশাপাশি আগামী দিনে নেতাকর্মীদের আরও আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। বিএনপি চেয়ারম্যান ও তারুণ্যের প্রতীক তারেক রহমান গত 22 জানুয়ারি সিলেট থেকে প্রথম নির্বাচনী প্রচারণা শুরু করেন। সর্বশেষ 29 জানুয়ারি উত্তরাঞ্চলের রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনী সমাবেশ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ আজ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা খুলনা ও যশোর সফর করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুলনা থেকে ফিরে মনির হোসেন, বাংলাদেশ টেলিভিশন। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যুবকরাই আগামীর বাংলাদেশ গড়বে। 24 না হলে 26 পাওয়া যেত না। যারা এটাকে অস্বীকার করে তাদের 26-এ লাল কার্ড দেখাবে দেশের যুব সমাজ। দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। জামায়াতে আমির বলেন, বীরেরা কখনো মরে না। 12ই ফেব্রুয়ারিতে বাংলাদেশ পথ খুঁজে পাবে। জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। আমরা কোন দলের সরকার চাই না, আমরা চাই 18 কোটি জনগণের সরকার, যারা দেশের মালিক হবে না সেবক হবে ইনশাআল্লাহ। আগামীর নয়া বাংলাদেশ গঠন করার জন্য আমরা এখন পাগলপাড়া। আমাদের পিছনের দিকে ডাইনে বামে তাকানোর কোনো সময় নাই রে ভাই। আমাদের শুধু সামনে চলা। এখন থেকে 12 তারিখ পর্যন্ত কঠিন পাহারা ইনশাআল্লাহ। জনগণের রায় নিশ্চিত করা, রায়ের হিসাব 12 তারিখ বুঝে নেওয়া, ঘরে ফিরে 2 রাকাত নামাজ 4টা সেজদা আদায় করে আল্লাহ শুকরিয়া আদায় করা। এদিকে বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড ডেবার মাঠে এক নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান 12ই ফেব্রুয়ারির নির্বাচনে গণভোটে হাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা চাই আমরা মায়েরা শিক্ষা এবং যোগ্যতায় এগিয়ে যাক। একজন মা শিক্ষিত হলে একটি পরিবার শিক্ষিত হবে। মা হচ্ছেন সমাজের বুনিয়াদ, সভ্যতার বুনিয়াদ, শিক্ষার বুনিয়াদ। গণভোটে কি বলবেন? আরো জোরে জোরে সুরে ইনশাআল্লাহ 12 তারিখ প্রথম ভোটটি হবে হায়। একজন মা শিক্ষিত হলে একটা পরিবার শিক্ষিত হয়, পরিবারগুলো শিক্ষিত হলে একটা সমাজ এবং জাতি শিক্ষিত হয়। মা হচ্ছেন শিক্ষার বুনিয়াদ এবং সমাজেরও বুনিয়াদ, সভ্যতারও বুনিয়াদ। আমাদের মাদেরকে নিয়ে কেউ কিছু কিছু উল্টাপাল্টা করছে, আমরা জানি, সুশ্রুলি দিচ্ছে। আমি এর প্রতিবাদ করি। গত পরশু দিন থেকে আমার পিছনে লেগে গেছে, জানেন তো আপনারা, যারা লেগেছে ইনশাআল্লাহ এটা তাদের গলার ফাঁস হয়ে তাদের গলায় ঝুলবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদারের সভাপতিত্বে জামায়াতে ইসলামী ও 11 দলীয় জোটের প্রার্থী এবং দলের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে 11 দলীয় জোট মনোনীত প্রার্থী এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আজ রাজধানীর রামপুরায় কুঞ্জবন এলাকায় গণসংযোগ করেন। ঢাকা 11 আসনের কুঞ্জবন পূর্ব রামপুরা হয়ে তিতাস রোড পর্যন্ত ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে শাপলাকলি মার্কায় ভোট চেয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় নাহিদ ইসলাম বলেন, আইনের শাসন মেনে জনগণের ভোটাধিকার রক্ষা করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন তারা। দমাতে পারবে না। আমাদের জনগণের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার আমরা রক্ষা করে এবং মানুষজন আসলে এই ধরনের কোনো ভয়ভীতি তোয়াক্কা না করে 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে আসবে এবং ইনশাল্লাহ 11 দলীয় জোট এবং শাপলাকলের এইখানে বিপুল ভোটে আমরা এখানে আমাদের পক্ষে আমরা ফলাফল পাব। প্রতিবার নির্বাচন এলেই নতুন প্রত্যাশা জাগে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে। তার ব্যতিক্রম নয় চা বাগানের শ্রমিকরাও। নানা বঞ্চনা, দীর্ঘদিনের দুঃখ দুর্দশার মাঝে এবার তারাও তাকিয়ে আছে পরিবর্তনের দিকে। চা বাগানের শ্রমিকদের নির্বাচনী ভাবনা নিয়ে জানাচ্ছেন আলাউদ্দিন মজুমদার। সবুজে ঢাকা এই চা বাগান দেখে মনেই হয় প্রকৃতি এখানে উদার। তার সমস্ত রূপলীলা যেন মেলে ধরেছে এই সবুজ অরণ্যের মাঝে।
আর সেই অপার সৌন্দর্যের মাঝে প্রতিদিন জন্ম নেয় হাজারো শ্রমিকের ঘাম আর সংগ্রামের গল্প। কিন্তু সেই সৌন্দর্য আর সংগ্রামের আড়ালে লুকিয়ে আছে চা শ্রমিকদের দীর্ঘদিনের কষ্ট আর বঞ্চনার ইতিহাস। নির্বাচনের প্রাক্কালে তাদের সেই জীবন সংগ্রামের গল্পের সঙ্গে যুক্ত হয় নতুন কিছু প্রত্যাশা। আমরা এটাই চাই যে যাতে আমরা এই চা বাগানের লোক আমরা যাতে শান্তি শৃঙ্খলা ভাবে আমরা দুটা ডাল ভাত খাই, আমরা বাচ্চা কাচ্চাও যাতে সুখে শান্তিতে থাকে, আমরাও যাতে একটু শান্তি শৃঙ্খলায় থাকতে পারি। যে আমাদের যে হাজিরা দেয় যে 187 টাকা, আমরা এটা দিয়ে আমরা ঠিক মতন চলতে পারি না, আমরা নিজেরাই খাইতে পারি না, বাচ্চা কাচ্চা লেখাপড়া করাবো কি? আমাদের যদি বেতনদারিটা একটু যদি বাড়ানো হয় আর একটু ভালো হয়। দিনের পর দিন চা পাতা তুলেও জীবনের মৌলিক চাহিদা পূরণে হিমশিম খেতে হয় চা বাগানের শ্রমিকদের। ন্যূনতম মজুরি, স্বাস্থ্যসেবা আর শিক্ষার সুযোগ সবই যেন এখানে তাদের কাছে স্বপ্ন। আমাদের পেটে ভাত নাই, অনেক কষ্ট করছি, কত ন্যাংড়া ন্যাংড়ি হয়ে আমরা কাজ কাম করছি। আমাদের বাচ্চা কাচ্চা যেমনি শান্তি থাকবে, আমাদের দেশটাও শান্তি থাকবে। আমরা বেজান কষ্টতে আছি, আমাদের বেজান দুঃখ লাগছে। প্রতিবার নির্বাচন এলেই নানা প্রতিশ্রুতি শোনা যায়, কিন্তু ভোট শেষ হলে অনেক প্রতিশ্রুতি আর বাস্তবে রূপ নেয় না। তবুও ভোটের সময় এলে নতুন করে আশার আলো দেখেন তারা। ভোটের অধিকার যেন তাদের কাছে একমাত্র শক্তি। ভোট দিয়ে প্রার্থীরা আসে বলে অনেক ধরনের আমাদেরকে প্রলোভন দেখায় যে আমি যদি আমার ভোট দেবো তাই এটা করে দেবো সেটা করে দেবো। চা বাগানের জন্য আসলে কি, চা বাগানে কেউ লক্ষ্যই করে না চা বাগানের শ্রমিকরা কীভাবে খায়, কীভাবে বাঁচে, কীভাবে থাকে, তাদের চাহিদা কী, সেইগুলো কেউ লক্ষ্য করে না। 5 বছর পর ভোট আসলে আমরা ভোট সবাই গিয়ে কেন্দ্রে ভোট দেই। ভোট দেওয়ার পরে আমরা যে ভোট কারে দেই সে আমাদের আর কোনো খোঁজ খবর নেই না। এই যেমন আজকে দেখেন বিগত 1 বছর ধরে আমাদের রেশন নাই, তলব নাই, কোনো কিছু নাই, মানে মালিক দিতে পারতেছে না। এর হারে আর কোনো মানুষ আসছে আমরা দিকেও করতেছে না। সবুজের এই মানুষগুলো আর কতদিন অপেক্ষা করবেন তাদের ন্যায্য অধিকারের জন্য? সেই উত্তরের খোঁজে যেন চা বাগানগুলো আজও নীরবে দাঁড়িয়ে আছে। শ্রমিকদের দাবি খুব বেশি নয়, সম্মানজনক জীবন আর ভবিষ্যতের একটু নিরাপত্তা পেলেই যেন তারা তৃপ্ত। চালেরও দাম বাড়া, সবজির দাম বাড়া, একটু মাছ খাইতে পারি না, একটু মাংস খাইতে পারি না। ভোট আসে ভোট যায়, কিন্তু থেকে যায় চা বাগানের শ্রমিকদের জীবনের সংগ্রাম। তাই এই নির্বাচনকে সামনে রেখে তাদের প্রত্যাশা শুধু আশ্বাস নয়, চান বাস্তব পরিবর্তন। আমরা শান্তি চাই, শান্তি চাই, আমাদের শান্তি চাই। ভোট এখন যারে দেই এখন আমাদের শান্তি শৃঙ্খলা চাই। প্রতি নির্বাচনের পরেই আমরা নানা রকম প্রকল্প সহ উন্নয়নের ফিরিস্তি খুলে বসি। তবে এই শ্রমজীবী মানুষগুলো চান শুধুমাত্র তাদের ডাল ভাতের নিশ্চয়তা, এবং তারা প্রত্যাশা করেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরে যিনি প্রতিনিধি হয়ে আসবেন তিনি তাদের ডাল ভাত রুটি রুজির ব্যবস্থা নিশ্চিত করবেন, এটাই তাদের প্রত্যাশা। হবিগঞ্জের মাধবপুরের চা বাগান থেকে আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ। মতবিরোধ থাকলেও সাংবাদিকতার স্বার্থে সাংবাদিকদের এক থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই রেভলিউশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স আয়োজিত গণমাধ্যম উৎসব 2026 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান তথ্য উপদেষ্টা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহিন, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের সভাপতি আবদুল্লাহ তুহিন ও সাধারণ সম্পাদক ইসরাফিল ফরাজি বক্তব্য রাখেন। দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা অনুষ্ঠান, মেলা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংবাদিকদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমি যখন সাংবাদিকতা করব তখন আমার মূল লক্ষ্যটা হচ্ছে বস্তুনিষ্ঠতা, যে সংবাদটাকে আমি বস্তুনিষ্ঠভাবে পরিবেশন করলাম কিনা। যা ভুল হয়ে গেছে আমাদের হয়ে গেছে, এর থেকে দলীয় পরিচয় উত্তরণের কোনো সুযোগ নাই, এর থেকে পেশাদারিত্ব দিয়ে উত্তরণ করতে হবে। আপনার দল থাকতে পারে, আপনার মত থাকতে পারে, সেটা আপনি আপনার বিভিন্ন সাংবাদিক সংগঠনের মাধ্যমে চর্চা করতে পারেন, কিন্তু সাংবাদিকতা যখন আপনি করবেন তখন দেশের মানুষ আপনাদের কাছে বস্তুনিষ্ঠতা চাইবে। এবার আন্তর্জাতিক সংবাদ।
পূর্ব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় 12 খনিক শ্রমিক নিহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে রোববার খনি শ্রমিকদের বহনকারী একটি বাস লক্ষ্য করে ড্রোন হামলায় ওই প্রাণহানির ঘটনা ঘটে। এ সময় আহত হন আরও 15 জন। এর আগে পৃথক এক হামলায় আরও 2 জন নিহত ও 9 জন আহত হয়। জাপোরিজিয়া অঞ্চলে একটি মাতৃসদন লক্ষ্য করে রুশ ড্রোন হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে ওই অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ জানিয়েছেন, মাতৃসদনে রুশ ড্রোন হামলা জীবনের বিরুদ্ধে রুশ যুদ্ধের প্রমাণ বহন করে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা জানিয়েছেন, হাসপাতালে হামলার ঘটনা প্রমাণ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ করছেন, যা শান্তি প্রক্রিয়ার পথে অন্তরায়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক দিয়ে বলেছেন, ইরানের উপর কোনো ধরনের হামলা হলে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। আয়াতুল্লাহ আলী খামেনি এমন এক সময় এই মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্র ইরানের চারপাশে সামরিক শক্তি বৃদ্ধি করছে। আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্ধৃত করে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আমেরিকানদের জানা উচিত তারা যদি যুদ্ধ শুরু করে এবারে এটা হবে আঞ্চলিক যুদ্ধ। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান আলোচনার বিষয়ে আন্তরিক এবং এর ফলে গ্রহণযোগ্য কিছু বেরিয়ে আসতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে এটি চুক্তি স্বাক্ষরে ইরান আশাবাদী। এর আগে ইরানের সরকার বিরোধী ক্ষোভের জোরে এবং ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির উপর হস্তক্ষেপের হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি জানিয়েছেন, ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে আলোচনার কাঠামো তৈরির কাজ এগিয়ে চলছে। তুরস্কের দক্ষিণাঞ্চলে গতকাল পৃথক 2টি সড়ক দুর্ঘটনায় অন্তত 16 জন নিহত ও 30 জন আহত হয়েছে। আন্টালিয়ার প্রাদেশিক গভর্নর হুলুসি শাহিন জানিয়েছেন, শহরের কাছে একটি মহাসড়ক থেকে একটি বাস ছিটকে পড়ে 9 জনের মৃত্যু এবং 25 জন আহত হন। আহতদের মধ্যে 7 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। বার্তা সংস্থা ডিএইচএ জানায়, আন্টালিয়ার থেকে ইস্পার্তা যাওয়ার পথে মহাসড়কের বুরদুর এলাকায় দ্বিতীয় দুর্ঘটনায় 7 জন নিহত এবং 5 জন আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর তেকিরদাগ থেকে আন্টালিয়ারগামী 34 জনকে বহনকারী বাসটি মহাসড়ক থেকে উল্টে যাওয়ার সময় হাইওয়ে থেকে ছিটকে পড়ে। আবারও দেশের খবর। নির্বাচনী প্রচারণায় উৎসব মুখর চট্টগ্রাম শহর থেকে গ্রাম, এখন সর্বত্র চলছে প্রার্থী ও কর্মী সমর্থকদের সভা সমাবেশ, উঠান বৈঠক। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। চট্টগ্রাম 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আজ রাউজান উপজেলার বিনাজুড়ি ইউনিয়নে গণসংযোগ করেন। তিনি নির্বাচনে ভোটারদের সাথে কুশল বিনিময় করে নিজের পক্ষে সমর্থন প্রার্থনা করেন। এই সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে শুরু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে 2 দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। দুপুরে জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চ প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকা আয়োজিত প্রদর্শনীতে বেগম খালেদা জিয়ার পারিবারিক ও রাজনৈতিক জীবনের শতাধিক দুর্লভ আলোকচিত্র স্থান পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার আপোষের নেতৃত্ব নতুন প্রজন্মের কাছে সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সাধারণ গৃহবধূ থেকে 3বারের প্রধানমন্ত্রী হয়ে ওঠার দুর্লভ সব মুহূর্ত প্রেমবন্দী হয়ে উঠে এসেছে প্রদর্শনীতে। অনুষ্ঠানে আলোকচিত্রের পাশাপাশি বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রামের উপর তথ্যচিত্র প্রদর্শিত হয়। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে।
আজ শেয়ার লেনদেনের মূল্য সূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,609.33, যা গতকালের চেয়ে শতকরা 0.76 বেশি। এছাড়া সিএসি 30-এর মূল্য সূচক দাঁড়ায় 13,238.63, যা গতকালের চেয়ে শতকরা 0.64 বেশি। আজ 183টি কোম্পানির 21,58,152টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 8,71,32,00,000 টাকারও বেশি। এর মধ্যে 98টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 60টির কমেছে এবং 25টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার 122.30 টাকা, সিঙ্গাপুর ডলার 96.14 টাকা, অস্ট্রেলিয়ান ডলার 85.16 টাকা, কানাডিয়ান ডলার 89.84 টাকা, হংকং ডলার 15.48 টাকা, ইউরো 144.95 টাকা, ব্রিটিশ পাউন্ড 167.44 টাকা, সৌদি রিয়াল 32.23 টাকা, কাতার রিয়াল 33.17 টাকা, ইউএই দিরহাম 32.92 টাকা, কুয়েতি দিনার 396.01 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত 30.65 টাকা, থাই বাত 3.82 টাকা, ভারতীয় রুপি 1.33 টাকা, চীনা ইউয়ান 17.57 টাকা। এবার খেলার খবর। চট্টগ্রাম নগরের হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাবেক কাউন্সিলর আবুল হাশেম, মহানগর বিএনপির সদস্য মোশাররফ হোসেন দীপ্তি, প্রধান শিক্ষিকা শুক্লা সেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মেয়র লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া জানিয়েছে আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 32 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 42 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছে কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 1টা 35 মিনিটে, জোয়ার সকাল 8টা 31 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে বেলা 2টা 5 মিনিটে এবং জোয়ার রাত 8টা 33 মিনিটে।